সুইসাইড নোট লিখেছে শহীদুল ইসলাম রাজন। আজকে থাকছে উপন্যাসটির ৭ম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। থাকলে পুরাতনটা সেলাই করছেন যে? পুরাতন বলতেই তো এক মায়া। দীর্ঘশ্বাসের সাথে কথাটি বললেন তিনি। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। নীলা কিছুটা মন খারাপ করে বলল, মা, আমি বাবার বাসায় যাচ্ছি। শ্রাবণ যাচ্ছে? নীলাকে জিজ্ঞাসা করল শ্রাবণের সৎ মা। চোখের কোণে জল লুকিয়ে নীলা বলল, না মা, ওর অনেক কাজ। নীলার হাতটা শক্ত করে ধরে তিনি বললেন, দেখো মা, তোমাদের কিছু কথা শুনেছি, যা বুঝলাম তাতে মনে হলো তোমাদের সময়টা ভালো যাচ্ছে না। শ্রাবণ তোমাকে অবহেলা করছে। ততক্ষণ চোখের কোণে জল আটকে রাখলেও মায়ের কথা শুনে নীলা আর চোখের জল আটকাতে পারল না। চোখের জল মুছে মাকে বলল, শ্রাবণ কেন এমন করছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা মা, এখন আসি। আপনি সাবধানে থাকবেন। খালাকে বলবেন শ্রাবণের খেয়াল রাখতে। আমি চলে আসব কয়দিন পর। আমাদের জন্য দোয়া করবেন। কথাগুলো বলতে বলতে চোখের জল নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। হাতে ব্যাগ রেখে এদিক সেদিক তাকিয়ে দূর থেকে একটা রিকশা ডাক দিয়ে রিকশায় উঠে গেল সে। নীলার মাথায় ঘুরপাক খেতে লাগলো হাজারো চিন্তা। মা, বাবা, ঝুমুর শ্রাবণের কথা জিজ্ঞেস করলে ঠিক কী জবাব দিতে হবে, কি অজুহাত দেবে। শ্রাবণের অবহেলা, শ্রাবণের যত কর্মকাণ্ড লুকানোর জন্য কি বলবে, সব ঠিক করতে লাগলো নীলা। তারপর শ্রাবণের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো একে একে সব মনে করতে লাগলো সে। কত সুন্দর ছিল তাদের দিনগুলো। তখন শ্রাবণ কতই না আগলে রাখত তাকে, কতই না ভালোবাসত। সারা পথ জুড়ে এসব কথাগুলো ভাবতে থাকলো নীলা। ভাবনাতে ইতি ঘটল ফোনের শব্দে। তার মা কল দিয়েছিল কতদূর আসছে তা জানার জন্য। নীলা ফোন রিসিভ করলে অপর পাশ থেকে তার মা বলল, কিরে, কতদূর আসলি? পাশ থেকে জমুরের গলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। সে মাকে বলছিল শ্রাবণ আসতেছিল কি না তা জিজ্ঞাসা করতে। যদিও নীলা বাসা থেকে বের হওয়ার আগেই বলেছিল শ্রাবণ কাজের জন্য আসতে পারবে না। ঝুমুর তাও জানতে চাইল। তাই নীলাকে উনি জিজ্ঞাসা করলেন, জামাই আসতেছে তোর সাথে? নীলা একটু নিচু স্বরে বলল, ওর কাজ আছে, আগেই তো বলেছি আসতে পারবে না। এবার একটু তাড়াহুড়া করে বলল, এই তো আমি প্রায় চলে আসছি, আর অল্প কিছুক্ষণ লাগবে। এ বলে ফোন রেখে দিল সে। নীলা দোকান থেকে অনেক রকমের ফলসহ বিভিন্ন কিছু নিল বাসার জন্য। শ্রাবণ রাতে পর্যাপ্ত টাকা রেখে যায় নীলার জন্য। শ্রাবণ নীলাকে যতই অবহেলা করুক না কেন, টাকা পয়সা নিয়ে কখনো কষ্ট দিত না, বরং বাড়তি টাকা দিয়ে রাখত নীলাকে। মাঝে মাঝে টেবিলে রেখে যেত, মাঝে মাঝে ড্রয়ারে, আর নয়তো নীলার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। তাই টাকা নিয়ে কখনো ঝামেলা করতে হয়নি নীলাকে। সৎ মায়ের জন্য টাকা দিত নীলার কাছে, কাজের খালার এবং ঘরের বাজার করার টাকাও। মাঝে মাঝে শ্রাবণ নিজেও বাজার করত ইচ্ছে হলে। বিয়ের পর নীলাকে নিয়ে কখনো কিছু কিনতে নিয়ে যায়নি শ্রাবণ, এমনকি শপিংয়েও না। নীলা প্রথম শ্রাবণকে বলতো, একসাথে বের হতে চাইতো, কিন্তু শ্রাবণ কোনো মতে রাজি হতো না, বরং খুব বাজে ব্যবহার করত নীলার সাথে। নীলা যখন থেকে বুঝতে পারল শ্রাবণ তাকে নিয়ে কখনো কোথাও বের হবে না, সেদিন থেকে শ্রাবণকে আর কখনো এসব বিষয় নিয়ে জ্বালাতন করতো না। কেননা সে জানতো শ্রাবণ এক কথার মানুষ। নীলাকে নিয়ে কখনো কোনো আত্মীয়ের বাড়িতেও যেত না শ্রাবণ, এমনকি তার মামা মামিরা অনেকবার বলার পরেও কারো বাসায় যায়নি সে, বরং তাদেরকে বলে দিয়েছিল নীলাকে দেখার খুব ইচ্ছে হলে তারা যেন তার বাড়িতে আসে, কিংবা নীলাকে কদিনের জন্য নিয়ে যায়। অবশ্য মামা মামিকে অন্য অজুহাতে কথাগুলো বুঝিয়েছিল শ্রাবণ। নীলার কখনো শপিং করার দরকার হলে সে সৎমাকে নিয়ে যেত, কখনো বা একা। বিরক্তিকর কাজের মধ্যে অন্যতম একটা কাজ হলো একা একা শপিং করা, আর মেয়েদের জন্য সেটা আরও বেশি বিরক্তিকর। একা একা শপিং করার চাইতে তারা পারলে নিজের শখের পুতুল কিংবা বিড়াল কিংবা পাখিটাকেও নিয়ে যেত সাথে। বাসার জন্য সব কিছু নেওয়ার 10 মিনিটের মধ্যে নীলা বাসায় পৌঁছে গেল। নীলার আওয়াজ শুনে নীলার মা এবং ঝুমুর দ্রুত নিচে নেমে এলো। হাত থেকে সব নিতে নিতে মা বলল, এগুলো আবার কেন আনতে গেলি? তুই আমাদের মেহমান নাকি? নীলা হাসি মুখে জবাব দিল, কেন, নিজের বাসায় কি কিছু আনা যায় না?
মাও হাসি মুখে বলল, হয়েছে, ঘরে আয়, আগে ফ্রেশ হ। মায়ের কথার জন্য ঝুমুর এতক্ষণ কথা বলার সুযোগ পাচ্ছিল না, তাই মায়ের কথা বলা শেষ হতেই সে বলে উঠল, আপু কেমন আছিস? কতদিন পর আসলি, তোর সাথে অনেক কথা আছে, বলে নীলাকে জড়িয়ে ধরল। এক হাত দিয়ে ঝুমুরকে জড়িয়ে ধরে নীলা বলল, আচ্ছা বলিস, আগে ঘরে তো চল। তারপর সবাই ঘরের দিকে গেল। নীলা ফ্রেশ হয়ে টিভির রুমে এলো। সেখানে তার মা এবং ঝুমুর বসে বসে সিরিয়াল দেখছিল। ঝুমুরের প্রিয় কার্টুন হলো বিশেষ করে অগি। প্রচণ্ড ভক্ত সে। সে তো প্রায় বলতো অগি তার প্রেমিক। এ নিয়ে অবশ্য সবাই অনেক হাসত। শ্রাবণ তো এটা বলে অনেক খেপাতো ঝুমুরকে। অগি নিয়ে কিছু বললে খুব খেপে যেত ঝুমুর। নীলা আসার সাথে সাথে ঝুমুর কিছু ফল কেটে আনলো। নীলাকে করা মায়ের প্রথম প্রশ্ন, শ্রাবণ কেমন আছে? নীলা টিভির দিকে মুখ করে বলল, আছে ভালো। নীলা উত্তর দেওয়ার সময় ঝুমুর খুব সূক্ষ্ম দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে দেখল শ্রাবণের কথা বলার সময় তার মুখভঙ্গি কেমন হয়। সে যা ভেবেছিল তাই হলো। নীলার মুখটা কিছুটা মেঘলা হয়ে এসেছিল এবং খুব দ্রুত উত্তর দিয়ে দিল। এরপর মা আবার জিজ্ঞেস করলো, তাদের সংসার কেমন যাচ্ছে? সৎমা, কাজের খালা সব কিছু নিয়েই প্রশ্ন করল। নীলা খুব দ্রুত উত্তর দিয়ে যাচ্ছিল। সৎ মায়ের বেলা একটু বিস্তারিত বলল। শ্রাবণের সৎমাকে নীলার খারাপ লাগতো না, বরং ভালোই লাগতো খুব। ভালো লাগারও বিশেষ কারণ ছিল। যেহেতু শ্রাবণ তার সাথে অত কথা বলতো না, সময় দিত না, তাই সৎ মাই তার কথা বলার সবচেয়ে ভালো সঙ্গী হয়ে উঠল। আর সৎমা তাকে কিছুটা ভালো বুঝতো, তাই সৎমায়ের প্রতি একটা আলাদা আগ্রহ, এবং আগ্রহ থাকায় মা ওনার সম্বন্ধে জিজ্ঞাসা করা মাত্রই নীলা খুশি মনে মায়ের দিকে ফিরে সব বলল। জানো মা, উনি খুব একা একা থাকেন, শ্রাবণকে অনেক ভয় পান। শ্রাবণের ভয়ে কখনো আমাদের রুমে আসতে চান না, একসাথে খান না, সব সময় আলাদা খান। উনি আর কাজের খালা। আমি নিচে প্রতিদিন নিচে গিয়ে ওনার সাথে গল্প করে আসি। তেমন কোনো লোভ কিংবা চাওয়াও নেই। নতুন শাড়ি, গহনা কোনো কিছুতেই আগ্রহ নেই ওনার। আমার শ্বশুরের প্রতি অনেক শ্রদ্ধা এবং টান এখনও, আর তাই তো এ বাসাটা ছেড়ে যেতে চান না। ওনার ভাইরা অনেকবার নিতে আসছিল, কিন্তু উনি যাননি। আমি ওনার রুমে গেলে অনেক খুশি হয়ে যান। অনেক পুরাতন জিনিসকে নতুনের মতো ব্যবহার করে। আজ আসার সময় দেখলাম পুরাতন বিছানা চাদর সেলাই করছিলেন, তাও নতুনের জন্য বলে না। পরে আমাকে বলল, পুরাতনে নাকি একটা আলাদা সুখ আছে, যা নতুনের মাঝে কখনো পাওয়া যায় না। কথা শেষ না হতে কথার মাঝে নীলার মা বলে উঠলেন, ঠিকই বলছেন উনি, পুরাতনের মাঝেই তো আলাদা সুখ, যা নতুনের মাঝে থাকে না। কিন্তু তোরা আধুনিক ছেলেমেয়েরা তো সেটা কখনো বুঝতেও চাস না। মায়ের কথায় নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অনেক সুখ, অনেক ভালো করে বুঝতেছি। ঝুমুর তখনও নীলার দিকে তাকিয়েছিল। এরপর নীলা আবার আগের কথায় ফিরে এলো। জানো মা, কাজের খালা আর শ্রাবণের সৎ মায়ের মধ্যে অনেক মিল। তারা দুজনে অনেক মিলেমিশে থাকে। তা বাবার কি খবর? ডায়াবেটিস এখন কেমন? আছে ভালোই। ডায়াবেটিস আগের মতো, বাড়ে কমে, এভাবে বাড়তে থাকে গল্প। কিছুক্ষণ পরে নীলার মা উঠে গেলে এবার চলে দু বোনের পালা। নীলার পাশে ঝুমুর এসে খুব আগ্রহ সহকারে বলল, জানিস আপু, ছাদের 3 নাম্বার বাসায় একটা নতুন বাচ্চা ফুটেছে। একা বলে আমিও তার নাম দিলাম একা। আমি তার সঙ্গে কথা বলি, একা বলে ডাকলে সে দৌড়ে চলে আসে আমার কাছে। তুই ছিলি না বলে পুতুলের বিয়ে দিতে পারিনি, বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছি বারবার। আমি ওদেরকে বলেছি তুই না আসলে কোনো বিয়ে হবে না এ বাড়িতে। বরকনে এ কথা শুনে সে কি রাগ, তুই যদি একবার দেখতিস আপু। আমাদের বারান্দার বাঁ পাশে যে গাছটায় অনেক ফুল ফোটে, যে ফুলগুলো নেওয়ার জন্য পাশের বাসার পিচ্চিটা রোজ দাঁড়িয়ে থাকতো, সেগুলো এখন পিচ্চিকে দিয়ে দেই। সে যে কত খুশি হয়ে যায়। তুই আসছিস, এখন পুতুলদের বিয়ে দেব, তুই হবি প্রধান সাক্ষী আর আমি হব কাজী। আচ্ছা আপু, মেয়েরা কি কাজী হয় কখনো? হয় হয়তো বা, মহিলা কাজী। বলে ঝুমুর হাসতে লাগলো। আল্লাহ, তোকে তো আসল কথাই বলিনি, অগি কি করছে জানিস? এভাবে একের পর এক গল্প বলতে লাগলো ঝুমুর। এ যেন 1000 বছর ধরে জমিয়ে রাখা সব গল্প, যার একমাত্র রচয়িতা ঝুমুর এবং একমাত্র শ্রোতা নীলা। নীলা শুনে আর হাসে, তবে গল্প শুনলেও তার চোখ ছিল টিভির ওপর। টিভির দিকে তাকিয়ে থাকায় ঝুমুর কিছুটা অভিমান করে বলল, কিরে, আমি কাকে বলি এসব? তুই তো আমার কথা মনোযোগ দিয়ে শুনিসই না।
নীলা হেসে বলল, আরে না, শুনতেছি তো, তুই বলতে থাক। ঝুমুর কিছুটা মুখ গম্ভীর করে বলল, তোকে একটা কথা বলার ছিল। নীলা তখনও অমনোযোগী। আরে তুই বলতে থাক, এত কথা বললি আর একটা কথা বাদ থাকতে যাবে কেন? বল। ওই ভাইয়াটা প্রায় আমাকে মেসেজ দেয়। কথাটা শুনে কিছুটা থমকে গেল নীলা। সকল মনোযোগ তখন টিভির দিক থেকে এনে ঝুমুরের দিকে চেয়ে বলল, কোন ভাইয়াটা? আরে যাকে নিয়ে ঝামেলা হতো তোদের, উনি প্রায় মেসেজ দেয় আমাকে, তোর কথা জিজ্ঞেস করে আমাকে, তোর নাম্বার দিতে বলে। কৌতূহলের মাত্রা বাড়িয়ে নীলা ঝুমুরকে বলল, কি বলিস এসব? কবে থেকে? আমাকে আগে জানাসনি কেন? কিছুটা তোতলানো আর কিছুটা ভীতু দৃষ্টিতে ঝুমুর বলল, আসলে বলা উচিত হবে কি না তাই বলিনি। এই তো তোর বিয়ের কিছুদিন পর থেকেই। আমি তার রিপ্লাই দেইনি, শুধু বলছি তোর বিয়ে হয়ে গেছে, তোর সাথে যেন আর যোগাযোগের চেষ্টা না করে। অবশ্য একটা আইডি ব্লক করে দেওয়ার পর সে আরেকটা আইডি খুলে আমাকে মেসেজ দেয় এখন। ভাবছিলাম এটাও ব্লক করে দেব, কিন্তু তুই কি না কি মনে করিস তাই আর দেইনি। তোকে নাকি অনেক মেসেজ দিয়ে রাখছে। ঝুমুরের কথায় নীলা কিছু বলেনি, তবে সে কিছুক্ষণ পর রুমে চলে গেল। ফেসবুকে ঢুকলো, তারপর মেসেঞ্জারে। অনেকদিন পর সেদিন মেসেঞ্জারে ঢুকলো নীলা। দিনের পর দিন শ্রাবণের অবহেলা পেয়ে মেসেঞ্জার ছেড়ে দিয়েছিল প্রায়। তেমন আশা হতো না তার, কেবল কিছু বান্ধবীর সাথে কথা বলতে আসতো মাঝে মধ্যে। মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্ট ঢুকলো, সেখানে থেকে অসংখ্য মেসেজ থেকে কাঙ্ক্ষিত আইডির মেসেজ ঢুকলো নীলা। দেখলো অনেক মেসেজ জমা হয়ে আছে, তার মধ্যে 2-3টি ছিল বহুবার, বহুদিন। সেগুলো হলো, আই মিস ইউ, আই লাভ ইউ, প্লিজ একবার আমার সাথে যোগাযোগ করো, প্লিজ জাস্ট একবার। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর নীলা রিপ্লাই দিল, কিছু বলবেন? মেসেজ দিয়ে সে মায়ের কাছে গেল রান্নাঘরে। কী কী রান্না হচ্ছিল তা দেখতে। কাজের খালা থালা বাসন পরিষ্কার করছিলেন আর মা তখন তরকারি দেখছিলেন। নীলাকে কাজের খালা দেখা মাত্রই বলল, কেমন আছেন খালা? নীলা হাসি মুখে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন খালা? এই তো ভালো, অনেক দিন পর আসলেন, মনে হয় খাওয়া দাওয়া করেন না, একদম শুকিয়ে গেছেন, চোখের নিচে কালো দাগও পড়েছে। খালার কথায় নীলা আরেকটু হেসে বলল, ঠিক হয়ে যাবে। কাজের খালার সাথে মা সম্মতি দিয়ে বলল, আর বলবেন না, একার সংসার, কাজ কাম, আর ওরা তো এখনো সংসার গোছাতেই জানে না তাই। তারপর নীলা তার মাকে বলল, মা আজকে কী রান্না করছো? নিজে এসে দেখে যা। তারপর দেখতে গিয়ে হা করে তাকিয়ে থাকলো নীলা আর বলল, এত কিছু কার জন্য? কাজের খালা বললেন, আপনার জন্য। আপনি আসবেন শুনে ভাবি আমারে বলে রাখছিল হেলেন্থা শাক আনতে, আর বাকিগুলো ভাইজান আনছে। তারপর নীলা মায়ের দিকে তাকিয়ে বলল, এত কিছু কেন রান্না করছো? কে খাবে এত কিছু? মা কিছুটা হেসে বললেন, তুই খাবি, আমি খাবো, আমরা খাবো, বেঁচে গেলে ফ্রিজে রেখে দেব। এসব বলতে বলতে নীলার কানে মেসেঞ্জারের টুং শব্দটি ভেসে আসলো। মুহূর্তের মধ্যে যেন নীলা হারিয়ে গেল অন্য জগতে। তারপর মাকে বলল, তোমরা রান্না করো, আমি আসছি। এই কথা বলে রুমের দিকে চলে গেল নীলা। সে জানে, তার মন জানে মেসেজটা কার, কারণ অবাঞ্ছিত কাউকে সে তার লিস্টে রাখে না, যার কারণে সে সময় অবাঞ্ছিত তেমন কোনো মেসেজ আসতো না তার। এক সময় তাকে একজন মেসেজ দিত খুব, সময় অসময়ে, এবং সে কারো বাধাও মানত না, কোনো বাধাও ছিল না তার জন্য। আর তার মেসেজের জন্য ছটফট করতো নীলা, প্রতীক্ষায় থাকতো অনেক। সে মেসেজ দিয়ে বিরক্ত না করলে নীলা বরং আরও বেশি বিরক্ত হতো। আর সে মানুষটি ছিল শ্রাবণ। কিছু মানুষের কোনো কাজে আমাদের কাছে কখনো কখনো বিরক্ত হয়ে দাঁড়ায় না। ব্যক্তিভেদে একই কাজ আমাদের কাছে কখনো বিরক্তি, আবার কখনো ভালো লাগা, কিংবা কখনো কখনো প্রতীক্ষার অবসান। রুমে এসে দ্রুত মোবাইল হাতে নিয়ে লক খুলে মেসেঞ্জারে নাজিমের মেসেজ দেখতে পেল সে। মেসেজটা ছিল একটু দীর্ঘ। যাক, অবশেষে তোমার মেসেজ পেলাম। কতদিন ধরে অপেক্ষায় ছিলাম। আমি কতবার চেক করতাম তোমার মেসেজ, জাস্ট সিন করছো কিনা এটা চেক করতে করতে আমার সময় চলে যেত অনেক। যাক, সেসব কথা বলে আর লাভ নেই। কেমন আছো? মেসেজটি ভালো করে পড়ল নীলা। এর প্রত্যুত্তরে কী লিখবে কিংবা লেখা উচিত সে নিয়েও ভাবল কিছুক্ষণ। তারপর উত্তর দিল, ভালো আছি। আপনি? ওপাশ থেকে কিছুক্ষণ টাইপিং করার পর মেসেজ আসলো, এত বড় মেসেজের এত ছোট উত্তর কেন? আর কি বললে পারফেক্ট উত্তর হতো?
আমার প্রতিজ্ঞা করা নিয়ে কিছু বললে না যে? আমি কি আপনাকে প্রতিজ্ঞা করতে বলেছিলাম? শুনলাম বিয়ে করেছো, তাও আবার ওই সাইকোটাকে। শ্রাবণকে সাইকো বলাতে নীলা এবার অপমান বোধ করলো অনেক। নীলা কখনো চাইতো না শ্রাবণকে কেউ কখনো ছোট করে কথা বলুক। এমনকি শ্রাবণ নিজেকে ছোট করে কিছু বললেও নীলা খুব রেগে যেত এবং শ্রাবণকে এটার জন্য শাস্তিও গুনতে হতো প্রায়। শাস্তি হিসেবে ফোন অফ করে রাখত নীলা। এমনকি তার মায়ের নাম্বারে কল দিলেও ধরতো না সে, এতটা রাগ হতো তার। রাগ করার রাতে নীলা নিজ থেকে ফোনটা অন করে রাখত এবং তার রাগ কমেছে এই বিষয়টার প্রতীক হিসেবে শ্রাবণের যে কোনো একটা পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে আসতো। শ্রাবণ প্রথম না বুঝলেও পরবর্তীতে এই হাহা রিয়েক্টের কারণ খুঁজে নিল এবং সাথে সাথে কল দিত। কল ধরার পর প্রথমে বলতো, ভালোবাসি পাগলি, আমি আর কখনো নিজেকে ছোট করে কিছু বলবো না। এবং নীলাকে প্রশ্ন করত, আচ্ছা আমি আমাকে ছোট করলে যে তুমি এত রেগে যাও, সে তুমি আবার রেগে গিয়ে আমাকে যে যা তা বলো তার কি হবে? হাসতে হাসতে নীলা উত্তর দিত, তোমাকে ছোট করে কেউ কিছু বললে সেটা হব একমাত্র আমি ছাড়া তোমাকে আর কেউ কখনো ছোট করুক তা আমি চাই না এবং মেনে নিতে তো পারবই না, বরং তার উচিত শিক্ষা দিয়ে দেব। নীলার এসব শুনে অপর পাশ থেকে শ্রাবণ হাসত এবং নীলা যে তার একটু অপমানও সহ্য করতে চাইতো না এ নিয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করত সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শ্রাবণের অপমান সহ্য করতে না পারা নীলাই কিছুদিন পরে শ্রাবণকে সবার কাছে ছোট করল, অপমান করল। সেদিন নাজিমও শ্রাবণকে সাইকো বলেছিল কেবল নীলার কারণে, কারণ অতীতে শ্রাবণকে নীলা সাইকো হিসেবে উল্লেখ করেছিল তার কাছে। আর তাই তার মুখে শ্রাবণের সম্বন্ধে সাইকো শব্দটি শুনে অনেক বেশি অপরাধ বোধ হলো নীলার মনে। তাই তো প্রত্যুত্তর দিয়েছিল কড়া প্রতিবাদ, শ্রাবণ আমার স্বামী, ওকে নিয়ে আর কখনো বাজে কথা বলবেন না। যদি বলেন তো নেক্সট টাইম থেকে আপনি আর আমার কোনো রিপ্লাই পাবেন না। একটা মেয়ের স্বামী সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় সেই সাধারণ জ্ঞানটুকু আপনার মাঝে নেই। ভালো থাকবেন, এখন আসি, বাই। এটা বলে ফোনটা অফ করে দিল নীলা, চলে গেল মায়ের কাছে। অপর পাশ থেকে কি উত্তর আসবে না আসবে সেদিকে তার কোনো খেয়াল ছিল না এবং খেয়াল রাখার প্রয়োজনও মনে করল না সে। এমন একটা জবাব পেয়ে মেসেজ দিতেও নাজিমের ভয় হচ্ছিল খুব। সে ভেবেছিল নীলার মনে শ্রাবণের জন্য নতুন করে ঘৃণার বিষ ঢেলে দিয়ে সে কিছুটা জায়গা করে নেবে, কিন্তু তার চিন্তাভাবনা এবং সেসবের প্রয়োগ তাকে জায়গা করে দেওয়ার পরিবর্তে নীলার মনে তার প্রতি খারাপ মনোভাব তৈরি করে দিয়েছিল। নীলার কাছ থেকে এমন একটা প্রত্যুত্তরের পর সে কি বলবে না বলবে ঠিক ভেবে পাচ্ছিল না এবং নীলাকে এভাবে ম্যানেজ করতে হবে সেটাও খুঁজে পাচ্ছিল না সে। তবুও নীলার কাছে মাপ চাওয়ার ভঙ্গিতে মেসেজ দিল, আমি দুঃখিত, আসলে আমি ওভাবে বলতে চাইনি, আর তুমি তো আগে থেকে ওকে সাইকো বলতে, তাই আজ মুখ থেকে বেরিয়ে গেল। প্লিজ নীলা, আমি এর জন্য ক্ষমা প্রার্থী, আর কখনো এমনটা হবে না, কথা দিচ্ছি। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিও। নীলা তখন ঝুমুরের রুমে আড্ডা দিচ্ছিল। ঝুমুর তার পুতুলের বিয়ের জন্য বিভিন্ন রং বেরঙের কাপড়ের টুকরো নীলাকে দেখাচ্ছিল, কোনটা দিয়ে বরের পাঞ্জাবি করা হবে, কোনটা দিয়ে বউয়ের বেনারসি করা হবে, কোনটা দিয়ে পালকি হবে, ইত্যাদি ইত্যাদি। নীলা এসব দেখছিল আর ভাবছিল ঝুমুর বয়সে বড় হচ্ছে কেবল, মনের দিক থেকে এখনও বাচ্চা বাচ্চা রয়ে গেছে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর নীলা ঝুমুরকে নিয়ে ছাদে গেল। সে পরিচিত ছাদ, যার সাথে দু বোনের শৈশবের অনেকটাই জড়িত। তাদের আড্ডা, দুষ্টমি, খেলাধুলা, ঝগড়া সব কিছুর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এই ছাদ। অনেক দিন পর ছাদে এসে নীলা যেন তার অতীতের প্রাণ ফিরে পেল। ছাদে এসে পাখির মতো ডানা মেলে উড়বার ভঙ্গিতে দুই হাত ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাঁটতে লাগলো নীলা। ঝুমুর ততক্ষণে কবুতরের বাসার কাছে গেল, আর নীলা চারপাশে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সব। দক্ষিণের পেয়ারা গাছগুলো, উত্তর পাশের লেবু এবং জাম্বুরা গাছগুলো, পূর্ব পাশের জামরুল গাছ, সব কিছু দেখতে লাগলো সে। পশ্চিমের অর্থাৎ সামনের অংশের ফুল গাছগুলোর সামনে থেকে দেখবে বলে অত বেশি নজর দিল না সেগুলোর প্রতি। তারপর ঝুমুরের ডাক দিতে গিয়ে দেখতে পেল ঝুমুর কবুতরের বাসার কাছে বসে নতুন বাচ্চাগুলোকে দেখছিল আর তাদের খাবার পানি পরিমাণ মতো আছে কিনা চেক করছিল। নীলাও চলে গেল ঝুমুরের দিকে। কবুতরের বাচ্চাদের বয়স এখনও বেশি হয়নি, হাঁটতে পারে একটু একটু, কিন্তু এখনও উঠতে পারে না। নীলা একটি বাচ্চাকে হাতে নিল। বাচ্চাটি অন্য বাচ্চাগুলো থেকেও সুন্দর,
এক বাসায় দেখলো একটি কবুতর একা বসেছিল। নীলা কবুতরটির কাছে গেল। অনেকক্ষণ ধরে দেখতে লাগলো কবুতরটি কাঁপছে একা, ডানা ঝাপটাচ্ছিল মাঝে মাঝে, তবে খুব কম। মনে হচ্ছিল উড়ে যাওয়ারও তেমন ইচ্ছে নেই তার। একটু পর নীলা নিচে নেমে গেল। দরজার সামনে আসতে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরল। ঝুমুর পাশে দাঁড়িয়েছিল নীলা। বাবা মান্নান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিরে, আসতে আসতে কয়টা বাজলো তোর? নীলা বাবার দিকে তাকিয়ে বলল, তুমি বের হওয়ার কিছুক্ষণ পরে এলাম। মান্নান সাহেবও আসার সময় ফলসহ কিছু বাজার করে আনলেন। সেগুলো ভিতরে নিয়ে ফ্রিজে রেখে দিল নীলা। তারপর বাবা সহ টিভি রুমে চলে গেল। মাও ছিলেন সেখানে। রান্না শেষ করে টিভি দেখছিলেন তিনি। তারপর সবাই মিলে কিছুক্ষণ হাসি আড্ডাতে কাটালো। নীলার বাবা শ্রাবণের কথা জিজ্ঞাসা করতেই আগের মতো এখনও উত্তর দিয়ে এড়িয়ে গেল সে। তারপর ব্যবসা বাণিজ্যের কথা জিজ্ঞাসা সহ সৎ মা, কাজের খালার সবার কথা জিজ্ঞাসা ও খবর নিলেন বাবা। নীলার মা সবাইকে ফ্রেশ হয়ে আসতে এবং নীলার বাবাকে গোসল করে আসতে বললেন। তারপর একসাথে খেতে গেল সবাই। সেদিন খাওয়ার আগ পর্যন্ত আর ফোন হাতে নেয়নি নীলা, তাই নাজিমের পাঠানো মেসেজটি দেখা হয়নি তার। তারপর সবাই মিলে আরও কিছুক্ষণ আড্ডা দিল। সবশেষে নীলার মা বাবা তাদের মতো করে এবং নীলা ঝুমুর যে যার মতো করে বিশ্রাম নিতে চলে গেল। নীলা রুমে গিয়ে ফোন চালু করার সাথে সাথে মেসেজটার সামনে এলো। ভালো করে না পড়ে ফোন রেখে দিল সে। কিছুক্ষণ পর একই ব্যক্তি থেকে আবার মেসেজ আসলো। কি হলো? আমি বললাম তো আর কখনো এমনটা হবে না, প্লিজ ক্ষমা প্রার্থী আমি। নীলা রিপ্লাই দিল, আচ্ছা, ইটস ওকে। এই কথার পর নাজিম কিছু লাভ ইমোজি দিল, যার বিপরীতে নীলা একটি লাইক চিহ্ন দিয়ে চুপ হয়ে গেল। কয়েক ঘন্টা পর নাজিম আবারও মেসেজ দিল, কি করো? কিছুক্ষণ পর নীলা রিপ্লাই দিল, কিছু না। কিন্তু বাড়তি কোনো মেসেজ দিল না কিংবা পাল্টা প্রশ্ন করল না সে। সেদিন সন্ধ্যায় নীলা শ্রাবণকে কল দিল প্রথমবার। কল রিসিভ করলো না শ্রাবণ। দ্বিতীয়বারে কল ধরল। কেমন আছে, কি করছে, এসব জিজ্ঞাসা করে কিছুক্ষণ পর ফোন রেখে দিল নীলা। শ্রাবণের দিক থেকে কেবল একপক্ষীয় উত্তর আসছিল বারবার। কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল নীলা। মন ভালো করার জন্য মা আর ঝুমুরের কাছে গেলে সেখানেও মা বারবার শ্রাবণের কথা তুলতে লাগলেন। এতে ভিতরে ভিতরে নীলার মনও আরও খারাপ হতে লাগলো। তাই কিছুক্ষণ পর সে আবার নিজের রুমে চলে এলো। নীলার মা ভেবেছিলেন হয়তো শ্রাবণের সাথে কথা বলবে, তাই সে চলে আসছিল। কিন্তু ঝুমুরের বুঝতে বাকি রইল না যে ঠিক কী কারণে নীলা উঠে চলে যাচ্ছিল। নীলা বসে বসে শ্রাবণসহ একসাথে তোলা আগের কিছু ছবি দেখতে লাগলো। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ চোখে পানি চলে আসলো তার। ভাবতে লাগলো আগেকার কথা। কি সুন্দর ছিল তখনকার সময়গুলো। শ্রাবণ স্টাইল পছন্দ না করলেও নীলার সাথে ছবি তোলার সময় প্রতিবারই সে চাইতো সুন্দর করে স্টাইল নিয়ে ছবি তোলার, চোখে চোখ রেখে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মেসেঞ্জারের টুং শব্দটি কানে আসলো নীলার। নোটিফিকেশনে নাজিমের মেসেজ, কি করছো? মেসেঞ্জারে গিয়ে নীলা রিপ্লাই দিল, কিছু না। কিছু না লিখে কিছুক্ষণ চুপ করে বসেছিল সে। পাল্টা প্রশ্ন করবে কি করবে না সেটা ভাবতে লাগলো। শ্রাবণের উপর গভীর অভিমান থেকে নাজিমকে কিছুক্ষণ পর পাল্টা প্রশ্ন করলো, আপনি কি করেন? নীলার কাছ থেকে পাল্টা প্রশ্ন পেয়ে নাজিম যেন ঈদের চাঁদ দেখতে পেল। নীলাকে ইমপ্রেস করার জন্য সাথে সাথে উত্তর, অপেক্ষা। অপেক্ষা শুনে নীলা আবার প্রশ্ন করলো, কিসের? তোমার। আমার অপেক্ষা মানে হলো তোমার মেসেজের অপেক্ষা। ও আচ্ছা, হ্যাঁ সেটাই বললাম। তারপর ঝুমুরের ডাক পেয়ে নীলা ফোন রেখে ঝুমুরের রুমে চলে গেল। ঝুমুরের সাথে কথা বলা শেষে মোবাইলের নেট অন করে ফেসবুকে ঢুকতেই এক গাদা নোটিফিকেশন চোখে পড়ল নীলার। সবগুলোই এক ব্যক্তির কারণে, আর সে হলো নাজিম। নীলার প্রায় সব পোস্টে রিয়্যাক্ট এবং কমেন্ট করে বসল সে। এসব কার্যকলাপে নীলা অন্যদিকে বিরক্ত হলেও সেদিন অতটা বিরক্ত না হয়ে বরং মুখ চেপে হাসতে লাগলো সে এবং সাথে সাথে নাজিমকে জিজ্ঞেস করলো, আপনি এটা কি করলেন? এমন প্রশ্নে ওপাশের মানুষটি একটু ভয় পেয়ে গেল। কি করলাম? এই যে এতগুলো লাভ রিয়েক্ট আর কমেন্ট দিলাম আর কি। এভাবে তাদের হাসি ঠাট্টা বেড়ে যেতে লাগলো। কিন্তু অন্যদিকে কি হতে যাচ্ছে তা তাদের একজনের মনেও আসলো না, একবারের জন্যও না। বিয়ের পর শ্রাবণ কখনো নীলার আইডিতে যায়নি, তবে সেদিন শ্রাবণের ফেসবুক হোম পেজে কেবল বারবার নীলার আইডি ঘুরতে লাগলো।
নীলা তার পুরাতন পোস্টগুলোতে রিপ্লাই দেওয়ার কারণে শ্রাবণের সামনে তার পোস্টগুলো বারবার আসতে লাগলো। নীলার রিপ্লাইগুলো কিছু একটার সাথে পরিচিত মনে হলো শ্রাবণের। তারপর কমেন্টে তার নাম দেখে তার ধারণা সত্যে পরিণত হলো। নাজিমকে দেখে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল শ্রাবণ। সাথে নীলার রিপ্লাই যেন কাটা গায়ে নুনের ছিটা। এতদিন পর নাজিমের হঠাৎ আগমনে শ্রাবণের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধতে লাগলো। তারপর নীলার প্রোফাইলে গিয়ে নাজিমের সব কমেন্ট এবং নীলার রিপ্লাইগুলো খুব মনোযোগ সহকারে পড়তে লাগলো সে। তার মনে বারবার একটা কথায় ঘুরপাক খেতে লাগলো, ওরা দুজন মনে হয় আবার সম্পর্ক শুরু করলো। সে চাইলেই সহজে এই সন্দেহের সত্য মিথ্যা যাচাই করতে পারত। তার কাছে নীলার ফেসবুক পাসওয়ার্ড ছিল। নীলা নিজে দিয়েছিল তাকে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার পর। পাসওয়ার্ড থাকার পরেও শ্রাবণ কখনো নীলার আইডিতে লগ ইন করেনি, প্রয়োজন মনে করেনি কখনো। কিন্তু সেদিন লগ ইন করে সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন পড়লেও শ্রাবণ সেটা করেনি, কারণ যদি তার সন্দেহ সত্যি প্রমাণিত হয় তখন সে বিষয়টা কিছুতে মেনে নিতে পারবে না। তাই সে কেবল নিজের ভেতর রাগ জমাতে লাগলো। নীলা এবং নাজিমের কথোপকথন মোটামুটি ভালোই চলতে লাগলো। নীলা তার একাকিত্বের একজন সঙ্গী পেল। তবে নাজিমকে সে কেবল নাজিমের অনুরোধে বন্ধু বানাতে রাজি হয়েছিল। এতে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। যদিও বন্ধু বানানোতে তার মন খারাপের সময়গুলো কিছুটা হলেও কমে গিয়েছিল, তবে নাজিমের উদ্দেশ্যটা আগের মতোই খারাপ ছিল এবং সেটা নীলা একবারের জন্য বুঝতে পারেনি। বুঝতে পারলে সে কখনো নাজিমের মেসেজ দেখত না। বন্ধুত্ব তো অনেক দূরের কথা। নাজিমের সাথে কথোপকথনে কিছুটা ব্যস্ত থাকায় শ্রাবণের অবহেলাগুলো ওই সময়টাতে আর অতটা খারাপ লাগতো না নীলার। মনকে অন্যদিকে ঘুরিয়ে নিতে পারলে কষ্টগুলো কিছুটা কমে যায়, মানসিক যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পাওয়া যায় এতে। নীলা শ্রাবণের দিকে আবার ঝুঁকে পড়ার পর সেদিন প্রথম শ্রাবণ কয়েক ঘন্টা পর নীলার আইডিতে ঘুরে আসতে লাগলো। নাজিম নতুন কোনো মন্তব্য করলো কিনা এবং নীলাও সেখানে কিছু বলল কিনা, কিংবা কি বলল, প্রত্যুত্তরের ধরনটা কেমন, এসব দেখার জন্য তার মনে একই সাথে ভয় এবং সন্দেহ কাজ করত। নীলাকে যদি আবার হারিয়ে ফেলে, এটা ছিল শ্রাবণের সবচেয়ে বড় ভয়। নাজিম অনেকবার করে নীলার নতুন নাম্বার চাইলেও নীলা সেটা দিতে অস্বীকৃতি জানায়। তারা কেবল মেসেজে কথা বলতো। নীলা রোজ নিয়ম করে শ্রাবণকে যে কলগুলো দিত সেটাও কমে গেল। অপরদিকে মনে মনে শ্রাবণ ঠিক সে আশঙ্কা নিয়ে বসেছিল এবং কল দেওয়া বন্ধ হওয়াতে তার সন্দেহের মাত্রা আরও ঘন হতে লাগলো। বর্ষার আকাশের ঘুমট বাঁধা মেঘের মতো, যেন কোনো এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস। শ্রাবণ আগের মতো আগোছালো হয়ে গেল আবার। দেরি করে বাসা ফিরত, রোজ মদ খেত, নেশা করত। অপরদিকে নীলা একবারও শ্রাবণের অবস্থা টের পেল না। বাসা থেকে আসার সময় যতদিন থাকার কথা ভেবেছিল তার থেকেও 2 দিন বেশি থাকলো সে। হয়তোবা একজন কথা বলার মানুষ পেয়েছে বলে বাবার বাড়ি থেকে ফেরার দিনেও অতটা মন খারাপ ছিল না নীলার। নীলা যখন বাসায় আসলো তখন সকাল 11টা। বাসায় এসে দরজা কড়া নাড়তে কিছুক্ষণ পর শ্রাবণের সৎমা দরজা খুলে দিল। তারপর নীলাকে দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন। নীলা মাকে জড়িয়ে ধরে কেমন আছেন জিজ্ঞাসা করলো। তারপর খালাকে ডেকে নিতে বলল এবং বাইরে রাখা কার্টুনগুলো ঘরে নিয়ে আসতে বলল। সৎমা এবং কাজের খালা এতগুলো কার্টুন দেখে অবাক হয়ে গেল। সৎমা নীলাকে কিছুটা বকার সুরে বললেন, তুমি আবার এত কিছু আনতে গেলে কেন? বেআইন সাহেবকে আবারও কত কষ্ট দিলে, কি দরকার ছিল এসবের? কিছুটা হেসে নীলা বলল, কোনো দরকারই ছিল না, এমনিতে আনলাম আর কি। তারপর এক কার্টুন মাকে দিয়ে বলল, এগুলো আপনার। টেবিল থেকে একটি বাটি নিয়ে সেখানে অনেকগুলো পিঠা নিয়ে খালাকে গিয়ে দিয়ে আসলো নীলা। তারপর আবার মাকে নিয়ে ওনার রুমে চলে গেল। নীলার হাতে ছিল কয়েকটি শপিং ব্যাগ। মাকে সেগুলো দিয়ে বলল, এখানে আপনার জন্য শাড়ি আর একটা বিছানার চাদর, পুরাতনটা সেলাই করতে হবে না। আর আরেকটা ব্যাগ থেকে একটি শাড়ি বের করে মাকে দেখিয়ে বলল, এটা খালার জন্য। শ্রাবণের সৎমা খুশি হয়ে নীলাকে বললেন, যাও তুমি গিয়ে দিয়ে আসো, উনি অনেক খুশি হবেন। তারপর নীলা খালাকে সৎমায়ের রুমে ডেকে আনলো এবং খালার হাতে শাড়ির ব্যাগ দিয়ে বলল, এটি আপনার জন্য। কাজের খালা ব্যাগটি হাতে নিয়ে নীলাকে জিজ্ঞেস করলেন, কি এখানে? নীলা হাস্যোজ্জ্বল মুখে বলল, খুলেই দেখুন। তিনি ব্যাগ খুলে ভালো মানের একটি জামদানি শাড়ি দেখতে পেলেন। শাড়ি দেখে তিনি খুব খুশি হলেন। এত দামের শাড়ি কেন আনতে গেলেন? নীলার কণ্ঠে কিছুটা শাসনের সুর। কেন, আপনি কি দামি শাড়ি পরতে পারেন না?
নীলার জবাবে তিনি তোতলানো সুরে বললেন, না মানে। নীলা ওনাকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো মানে করতে হবে না, এটা আপনার। তারপর তিনি রান্নাঘরে চলে গেলে নীলা এবং শ্রাবণের দ্বিতীয় মা আবার তাদের মতো কথা বলা শুরু করলো। শ্রাবণের সৎ মা নীলার বাসার সবার খোঁজখবর জিজ্ঞেস করলেন। তারপর ধীরে ধীরে নীলা যখন শ্রাবণের কথায় আসলো, তিনি মুখ গম্ভীর করে ফেললেন এবং বলা শুরু করলেন, তুমি যাওয়ার পর শ্রাবণ অনেক রাত করে বাসায় আসতো। খালা দরজা খুলে দেওয়ার পর কিছুক্ষণ এদিক সেদিক ঘুরত, মাতাল হয়ে বাসায় ফিরত প্রায়। এদিক সেদিক ঘুরে খাবার টেবিলে বসে গ্লাসে পানি ঢেলে ঢোক করে অনেকক্ষণ পানি খেত। এমনভাবে পানি খেত মনে হয় যেন বহুকাল ধরে তৃষ্ণার্ত। খালা গিয়ে খাবার বেড়ে দিতে গেলে চিল্লাচিল্লি শুরু করতো সে। চিল্লাচিল্লি দেখে আমি আড়াল থেকে বের হলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে চুপ হয়ে উপরে উঠে যেত। তারপর তোমাদের রুমের দিকে চলে যেত। আর কিছু শোনা যেত না তখন। মাঝে মাঝে মধ্যরাতে তার হঠাৎ চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যেত, ভয় পেয়ে যেতাম আমরা। তার মায়ের রুমে একা একা কী নিয়ে যেন চিৎকার চেঁচামেচি করতো, আবার কাঁদতো অনেক। তারপর চুপ হয়ে যেত আবার। সকালে ঘুম থেকে অনেক দেরি করে উঠত, বাসার কিছু খেত না তেমন। মায়ের কথা শুনে নীলার গায়ে ভয়ের শিহরণ শুরু হলো। তিনি আবার বলা শুরু করলেন, জানো মা, তোমাদের তখনও বিয়ে হয়নি। তোমার শ্বশুর মারা যাওয়ার পর শ্রাবণ যখন প্রথমে বাড়িতে আসে, তখন প্রায় রাতে পাগলের মতো শব্দ করত আর কাঁদত, আর কি যেন বলতো বিড়বিড় করে। অনেক রাত পর্যন্ত উপরে ওর মায়ের রুমটাতে হাঁটাহাঁটি করত। লাইট জ্বালানো থাকতো প্রায়। তারপর হঠাৎ করে প্রথম দরজা বন্ধ হতো, এরপর কথা। আমি কয়েকবার দেখেছিলাম, পরে অনেক ভয় লাগতো আমার, তাই সে আসার একটু পর আমি ঘুমিয়ে যেতাম। কথাগুলো শুনে নীলার ভয় এবং শ্রাবণের জন্য মায়া দুটোই বাড়তে লাগলো। তারপর কাঁদো কাঁদো গলায় মাকে বলল, আপনি কথাগুলো আমাকে আগে বলেননি কেন? শ্রাবণের সৎমা সংকোচে সুরে বললেন, ভাবলাম বললে যদি আবার তোমাদের সংসার জীবনে কোনো অশান্তি হয়। হলে হতো, তবুও বলতেন। এ বলে নীলা উপরের রুমে চলে গেল। সারাটা দিন সে শ্রাবণের জন্য প্রতীক্ষা করেছিল। সে কখন আসবে আর সে তার থেকে জানতে চাইবে সব কিছু। যদিও সে এর আগে অনেকবার জানতে চেয়েও অবহেলা আর তিক্ততা ছাড়া কিছুই পেল না, তবুও প্রতীক্ষা করেছিল সে। দুপুরে তেমন কিছু খায়নি নীলা। শ্রাবণের কথা চিন্তা করতে করতে তার পুরোটা সময় কেটে গেল। শ্রাবণকে কয়েকবার কল দিয়েছিল, কিন্তু কল ধরল না শ্রাবণ। অন্যদিকে শ্রাবণ তখনও কয়েকবার নীলার প্রোফাইলে ঘুরে আসলো, কিছুই পেল না তেমন। তবুও তার সন্দেহ একটুও কমল না। সেদিন শ্রাবণ যখন বাসায় এলো তখন রাত 10টা। সেদিনও সে বাহির থেকে মাতাল হয়ে বাসায় এলো। দরজা নক করতে কাজের খালার পরিবর্তে নীলা দরজা খুলে দিল। নীলা অনেকক্ষণ ধরেই নিচে অপেক্ষা করেছিল দরজা খুলে দেবার জন্য। দরজা খুলে তাকে দেখে কিছুটা থমকে গেল শ্রাবণ। তারপর নীলাকে সরিয়ে খাবারের টেবিলে বসে সৎ মায়ের বর্ণনা অনুযায়ী পানি খেতে লাগলো, ঠিক তৃষ্ণার্ত পথিকের মতো। নীলা খেয়াল করলো সৎমা দরজা হালকা খুলে উঁকি মেরে সব দেখছিলেন। সে শ্রাবণকে বলল, চলো উপরে চলো। শ্রাবণ উঠতে চাইল না। নীলা শ্রাবণের হাত ধরে ধীরে ধীরে উপরে নিয়ে গেল। তাদের রুমে গিয়ে শ্রাবণকে বসালো, নিজেও তার পাশে বসলো। কি হয়েছে শ্রাবণ, আমাকে বলো, কি হয়েছে তোমার? শ্রাবণ মাতাল অবস্থায় বলল, হ্যাঁ। নীলা আবার বলল, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। তারপর রুম থেকে বেরিয়ে যেতে চাইলে নীলা তাকে আবার ভেতরে নিয়ে বলল, কই যাচ্ছ? আজ তুমি আমাকে সব বলবে, তারপর যাবে। নীলার জোরাজোরিতে শ্রাবণ কিছুটা বিরক্ত হয়ে গেল। তারপর বলল, বললাম না কিছু হয়নি। এটা বলে সে আবার বেরিয়ে যেতে লাগলো এবং নীলা আবারও তাকে পিছন থেকে নিয়ে আসলো। এবার নীলা রেগে গিয়ে বলল, কি হয়েছে বলবা তো? আর কতবার বলবো যে আমার কিছু হয়নি? তাহলে এভাবে মাতাল হয়ে আসো কেন? খুব রাগের ভঙ্গিতে কথাটি বলল নীলা। নীলার কথা শুনে শ্রাবণের আর বুঝতে বাকি রইল না যে তার সব কথা তার সৎমা নীলাকে বলে দিয়েছিল। তাই সে তখন সৎমায়ের সাথে কেন কথা বলল সে নিয়ে নীলাকে জবাবদিহি শুরু করলো। এই, তোমাকে না বলেছি ওই মহিলার সাথে কথা না বলতে, তারপরেও কেন? শ্রাবণের কথার উত্তর না দিয়ে নীলা শ্রাবণকে পাল্টা প্রশ্ন করল, কেন, বললে কি হয়েছে? কোনো জবাব না দিয়ে সোজা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। নীলাও তার পিছন পিছন আসলো। সে বুঝতে পেরেছিল শ্রাবণ কেন নিচে আসতেছিল।
তাই সে শ্রাবণকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুই আটকাতে পারল না শ্রাবণকে। শ্রাবণ সৎ মায়ের রুমের সামনে ওনাকে ডাকতে গিয়ে দেখলো উনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তারপর খুব রাগ এবং বিরক্তি নিয়ে ওনার কাছে জানতে চাইলো তিনি কেন নীলাকে এসব বললেন। এই প্রথম সৎমাকে কিছু বলল শ্রাবণ। তিনি কোনো জবাব দেওয়ার আগে নীলা ওনাকে বলল, মা, আপনি ভিতরে যান। এই বলে ওনাকে ভিতরে পাঠিয়ে নীলা আবার শ্রাবণকে উপরে নিয়ে গেল। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।